গ্রেফতারকৃত রাসেল 2007 সালে একটি বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে 2013 সালে তিনি MBA সম্পন্ন করেন। 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেছেন। 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। 2017 সালে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তিনি একটি ব্যবসা শুরু করেন। প্রাথমিকভাবে তিনি শিশুদের ব্যবহার্য আইটেম নিয়ে ব্যবসা করেন। পরবর্তীতে 2018 সালে এই ব্যবসা প্রতিষ্ঠানটি বিক্রি করে তিনি ইভেলিতে ব্যবসা শুরু করেন। 2018 সালের ডিসেম্বর মাসে ইভেলির কার্যক্রম শুরু হয়। কোম্পানিতে তিনি CEO এবং তার স্ত্রী চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন। ইভেলির ব্যবসায়িক কাঠামো সম্পর্কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাড়াকৃত স্থান ধানমন্ডিতে ইভেলির হেড অফিস এবং ধানমন্ডিতে আরেকটি ভাড়াকৃত স্থানে তার কাস্টমার কেয়ার স্থাপন করা হয়। একইভাবে ভাড়াকৃত স্থান আমিনবাজার এবং সাভারে তাদের ওয়্যারহাউস চালু করা হয়। কোম্পানিতে শুরুর প্রথম দিকে প্রায় 2000 স্টাফ কর্মরত ছিল এবং প্রায় 1700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিল, যা বর্তমানে 1300 জন স্টাফ এবং 500 অস্থায়ী কর্মচারীতে দাঁড়িয়েছে। কর্মচারীদের প্রাথমিকভাবে বেতন বাবদ এই কোম্পানি খরচ ছিল 5 কোটি টাকার অধিক, যা বর্তমানে এসে 1.5 কোটি টাকাতে দাঁড়িয়েছে এবং গত জুন থেকে এই পর্যন্ত তিনি অনেককেই বেতন দিতে সক্ষম হন নাই। তিনি এবং তার স্ত্রী পদাধিকার বলে ইভেলি থেকে প্রতি মাসে 5 লক্ষ টাকা বেতন গ্রহণ করতেন। তিনি এবং তার স্ত্রী ইভেলি থেকে ক্রয়কৃত একটি অডি গাড়ি রেঞ্জ রোভার নিজেরা ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। তাদের কোম্পানিতে 25 থেকে 30টি গাড়ি রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে যে CEO রাসেলের কোটি কোটি টাকার সম্পদ সাভারে রয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃত রাসেল জানায়, ইভেলির বর্তমান অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে। এছাড়া কয়েকটি গেটওয়েতে 30 থেকে 35 কোটি টাকা গ্রাহকদের রয়েছে। এই টাকাগুলো গ্রাহকদের টাকা। গ্রেফতারকৃত ইভেলি তার কোম্পানির দায় ও দেনা সম্পর্কে আমাদেরকে রাসেল জানায়। তিনি প্রতিবেদন অনুযায়ী আমরা জেনেছি গত 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কোম্পানির দায় ছিল 403 কোটি টাকা, যেখানে তাদের সম্পদ ছিল 65 কোটি টাকা। বিভিন্ন সংস্থার প্রকাশিত এই বিপুল পরিমাণ দায়ের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেন নাই। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় প্রতিষ্ঠানটির আরও বহু দেনা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় 1000 কোটি টাকা দেনার কথা জানায়। কোম্পানি তার প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি। কোনো ব্যবসায়িক লাভ এ যাবৎ পর্যন্ত তিনি করতে পারেন নাই। গ্রাহকদের অর্থ দিয়েই তিনি তার যাবতীয় ব্যয়, বেতন, নিজস্ব খরচ নির্বাহ করতেন। ক্রমে ক্রমে তার দেনা বৃদ্ধি পেয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল আরও জানায়, ইভেলি ছাড়া তার আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ই-ফুড, ই-খাতা এবং ই-বাজার অন্যতম। ইভেলির ব্যবসায়িক কাঠামো শুরু হয়েছিল যৎসামান্য পুঁজি নিয়ে। তার ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল তৈরিকারক এবং গ্রাহক চেইন বা নেটওয়ার্কের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া। বিশাল অফার, বিশাল ছাড় এবং ক্যাশব্যাক অফার দিয়ে তিনি সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন, যার ফলে দ্রুততম সময়ে তার বিপুল কাস্টমার হয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি বর্তমানে তার গ্রাহক সংখ্যা 44 লক্ষাধিক বলে জানায়। তিনি বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে স্বল্পতম সময়ে এই সকল গ্রাহক তিনি সংগ্রহ করেছেন বলে জানান। ইভেলির বিভিন্ন অফারের মধ্যে রয়েছে সাইক্লোন অফার, আর্থকোয়েক অফার, ক্যাশব্যাক অফার এবং প্রায়োরিটি স্টোর অফার, ক্যাশ অন ডেলিভারি অফার। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবেরও অফার দিয়েছেন, ঈদ অফার, বৈশাখী অফার ইত্যাদি। এছাড়াও তিনি T10, T5 ও T3 মানে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেজ দিয়েছেন। এই সকল অফারে তিনি বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছেন। ব্যবসায়িক
ব্যবসায়িক বিক্রি বাড়াতে গ্রাহকদেরকে তিনি প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় আইটেম সম্পর্কে প্রতারণা করতেন। তিনি তার এই ইবেলির মাধ্যমে মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, মোটরবাইক এমনকি গাড়িও বিক্রি করেছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় এহেন পণ্যের মূল্য ছাড়ে ব্যাপক চাহিদা তৈরি হয়। ধীরে ধীরে প্রতিষ্ঠানটির বিশাল আকারের লায়াবিলিটিস তৈরি হয়। গ্রেফতারকৃত জানায় ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন, যার তার এই দায় ট্রান্সফারের দূরসন্ধিমূলক অপকৌশল চালিয়ে তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে যত গ্রাহক তৈরি হয় লায়াবিলিটিস তত বৃদ্ধি পেতে থাকে। গ্রেফতারকৃত রাসেল জেনে শুনে এই নেতিবাচক স্ট্র্যাটেজি গ্রহণ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানান। গ্রেফতারকৃত রাসেল জানায় বিদেশি একটি ই-কমার্স প্রতিষ্ঠানকে লোভনীয় অফার 1:2 এইটার আলোকে সে প্রথমত ইবেলি কার্যক্রম শুরু করে। ব্যবসায়িক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গ্রেফতারকৃত রাসেল জানায় প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায়সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। একইভাবে তার শেয়ার মার্কেটে তার একটি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ছিল। 3 বছর পূর্ণ হলেই তিনি শেয়ার মার্কেটে অন্তর্ভুক্তি হতেন বলে আমাদেরকে জানান। এছাড়া বিভিন্ন সময়ে তিনি দায় মেটানোর অজুহাতে সময় নিয়েছেন, এটা তার একটি অপকৌশল মাত্র। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে রাসেল আরও জানায় যে তিনি পরিকল্পিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসাটি একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে স্বচ্ছতা ছিল না, তাছাড়া প্রতিষ্ঠানে কোনো জবাবদিহিতাও ছিল না। ফলে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানটির দায় বৃদ্ধি পেতে থাকে এবং বর্তমানে এই অচলাবস্থার সৃষ্টি হয়। ইবেলির নেতিবাচক ব্যবসায়িক স্ট্র্যাটেজি উন্মোচিত হওয়ায় অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গেটওয়ে প্রতিষ্ঠান ইবেলি থেকে সরে এসেছে। ব্যবসায়িক উত্তরণ নিয়ে তিনি নিজেও সন্দিহান ছিলেন। এর উত্তরণের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বলতে পারেননি। গ্রেফতারকৃত রাসেল এবং নাসরিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্যগুলো পেয়েছি এগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেটা হচ্ছে ইবেলি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি লোকসানি প্রতিষ্ঠান ছিল। এখানে গ্রেফতারকৃত রাসেল তার খুব যৎসামান্য, যেটা আমি বলেছি যে তার যে শিশুদের ব্যবহার্য যে প্রতিষ্ঠানটি ছিল, এই প্রতিষ্ঠানটি সে 2017 সালে বিক্রি করে সে মাত্র 1 কোটি টাকা পায়। সে এই যৎসামান্য টাকা দিয়ে সেই ইবেলি কার্যক্রম চালু করে এবং আমি আপনাদেরকে বলেছি যে তার চালু পরবর্তীতে 2000 স্টাফ এবং তার 1300 বিভিন্ন অস্থায়ী স্টাফ সহ তার অফিস খরচ বিভিন্ন ভাড়া দেওয়া সহ তার প্রায় 5.5 কোটি টাকা তাকে মাসে বহন করতে হয়েছে। এখন পর্যন্ত ইবেলি যে ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে, যে সকল অফার দিয়ে আসছে, তার যে ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল, এখন পর্যন্ত ওনার কোনো লভ্যাংশ উনি পান নাই। সম্পূর্ণটাই তিনি যারা পূর্বে ইনভেস্ট করেছে তাদেরকে ওনার যে ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল 7 থেকে 45 দিনের ভিতরে উনি তাদের পণ্য ফেরত দিবেন যারা ক্রয় করেছেন, যেটা 6 মাস 1 বছর পর্যন্ত উনি লিঙ্গারিং করতেন এবং 6 মাস 1 বছর পরে যারা পুরাতন গ্রাহক বা পুরাতন কাস্টমার হয়তো 100 জন থেকে 5 জন বা 10 জনকে দিতেন, এইভাবে আংশিকভাবে উনি দিতেন এবং যারা নতুন কাস্টমার তাদেরকে উনি দিতেন না। সো এইভাবে উনি কন্টিনিউ লোকসানের মাধ্যমে উনি দায় বাড়িয়েছেন। ওনার প্রতিষ্ঠানটি এখন একটি লায়াবিলিটিস মূলধন হিসেবে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সো এখন পর্যন্ত উনি নিজে কিভাবে এই সকল অর্থ দিবেন এই সংক্রান্ত কোনো সদুত্তর উনি দিতে পারেন নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ উনি আমাদেরকে বলেছেন। এই সংক্রান্ত আপনারা জানেন যে বেশ কিছু সংস্থা বেশ কিছুদিন যাবৎ পর্যালোচনা করছে, তারা বিভিন্ন বিষয়ে তারা কন্টিনিউ মিটিং করছে, সরকারের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন সংস্থা, এবং এই ব্যাপারে তারা কিন্তু গণমাধ্যমে বিভিন্ন বিবৃতিও দিয়েছে। তা আমরা মনে করি যে একটি যেহেতু এখানে গ্রাহকদের কষ্টার্জিত টাকা, গ্রাহকদের
যে লব্ধকৃত টাকা তারা প্রতারণা করেছে, আমরা মনে করি বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঠিক নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করা হবে। আমি আবারও বলতে চাই, গ্রেফতারকৃত রাসেল আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন যে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ই কমার্স রিলেটেড একটি নীতিমালাও হয়েছে, এবং যেই নীতিমালার প্রেক্ষিতে তার যেই কারসাজি, সে যেই প্রতারণাটা করে আসছিল মানুষের কাছ থেকে এভাবে অগ্রিম অর্থ নেওয়া, ওনার পক্ষে উনি নিজেও বলেছেন যে এইভাবে ওনার পক্ষে আসলে মানুষের অর্থ বা পণ্য ফিরিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট। এবং আমরা মনে করি আমাদের আমরা তো মূলত আপনার বলেছি যে আমরা যে অভিযান পরিচালনা করেছি সেটা মূলত একজন ভিকটিমের প্রতারণা ও অর্থ আত্মসাতের যে অভিযোগ করেছেন, এবং থানা থেকেও আমাদেরকে রিকুইজিশন দেওয়া হয়েছে অভিযানের ব্যাপারে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকেও মন্ত্রণালয়ের মাধ্যমে বলা হয়েছে ব্যবস্থা, এই প্রেক্ষিতেই করেছি আমরা তাকে আটক করে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা। বাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, এবং ওনার বক্তব্য অনুযায়ী উনি, আপনারা যেটা বলছেন যে উনি কিভাবে টাকা দিবেন, উনি এই ব্যাপারে কোনো সদ উত্তর দিতে পারেননি। যদি সার্বিকভাবে বিভিন্ন সংস্থা মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের গ্রাহক সংশ্লিষ্টতা যে স্বার্থ, এটা যদি বিবেচনায় নিয়ে যদি বিভিন্ন সংস্থা কাজ করছে তাহলে হয়তো অর্থ পাওয়া সম্ভব। দ্য ইভেলি কোম্পানি itself, it was a one-man show. It was মোহাম্মদ রাসেলের বিভিন্ন বিচার বিশ্লেষণ, তার বিবেচনা, এবং তার যে বিভিন্ন কিভাবে কোন অফার দিলে, এই যে আমি যে বিভিন্ন বলেছি যে আর্থকুয়েক অফার, ভূমিকম্প অফার, বা বিভিন্ন যে অফার T10, T5, T3, যখন গ্রাহকরা প্রতারিত হচ্ছিলেন, দীর্ঘদিন যাবৎ তারা মালামাল পণ্য পাচ্ছিলেন না, তিনি তখন হঠাৎ করে একটি অফার ডিক্লেয়ার করলেন যে T10, T7, T5। এই T10, T7, T5-এর মাধ্যমে উনি সাধারণ পণ্য, টুথপেস্ট, টুথব্রাশ, এই জাতীয় পণ্য উনি ফেরত দেওয়া শুরু করলেন। ওনার বক্তব্য অনুযায়ী এই ফেব্রুয়ারি পরবর্তী উনি কোনো তেমন খুব একটা বড় পণ্য কোনো গ্রাহককে উনি ফেরত দিতে পারেননি। বিভিন্ন, আপনারা যেটা বলেছেন যে বিভিন্ন মানুষের সাথে তার সুপরিচিতি বা বিভিন্ন জায়গার সাথে তার ইনভেস্টের কথা বলেছেন, বা তিনি যে বিভিন্ন জায়গায় অর্থায়ন বা ইয়ার কথা আপনারা বলেছেন, উনি আমাদেরকে যেটা বলেছে এটা ওনার একটা মার্কেটিং পলিসি ছিল। এটা শুধু ওনার না, ওনার বক্তব্য অনুযায়ী যে কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের কিছু মার্কেটিং পলিসি থাকে। তিনি চেয়েছেন ইভেলিকে দক্ষিণ এশিয়াতে এক নামে সবাই চিনবে। উনি একটি মার্কেট ভ্যালু তৈরি করতে চেয়েছেন। উনি চেয়েছেন যে এই মার্কেটের যেটা আমরা বিভিন্ন বড় বড় কোম্পানি করে থাকে, যে মার্কেটিংয়ের আদলে যে CSR যে অ্যাক্টিভিটিস, তার মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় স্পন্সর করেছেন, যার মাধ্যমে মানুষজন তাকে চিনেছে। উনি বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন। বাট আমি যেটা বলতে চেয়েছি যে এই প্রচারণা বা ওনার যে CSR অ্যাক্টিভিটিস, ওনার যে একটা মার্কেটিং ভ্যালু তৈরি করা, সম্পূর্ণটাই সাধারণ জনগণের কষ্টার্জিত লব্ধিকৃত অর্থের মাধ্যমে উনি করেছেন। এখানে ওনার লভ্যাংশ একটি যেটা হতো যে উনি যদি কোনো লভ্যাংশ থেকে করতেন তাহলে একটা কথা ছিল, বাট সম্পূর্ণটাই মানুষের অর্থ, যে লব্ধিকৃত অর্থ থেকে উনি এই কাজগুলো করেছেন। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ।